আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি হবে প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তীব্র সংঘাতের পর ইউক্রেনের লুহানস্ক অঞ্চল সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিল মস্কো। ভারতের তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত 40। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলে মৃত্যুদণ্ডের আইন পাশ করল ইরান। এবং সর্বশেষ থাকবে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করলেন জয়শঙ্কর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আগামী সপ্তাহের যে কোনো সময় গাজায় যুদ্ধবিরতি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, সামনের সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে গাজা ও ইরানে আমরা যে অসাধারণ সাফল্য পেয়েছি সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা জিম্মিদের ফেরত পেতে চাই। খবর আল জাজিরার। গাজা যুদ্ধের অবসানে মার্কিন প্রচেষ্টার মাঝে আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে 7 জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। এই খবরটি এমন সময় এলো যখন ইসরায়েলের জন্য $510 মিলিয়ন মূল্যের অস্ত্র চুক্তির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। ইরানের সঙ্গে 12 দিনের প্রাণঘাতী যুদ্ধের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ওয়াশিংটন সফরের তথ্য নিশ্চিত করে নেতানিয়াহু বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন তিনি। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর ওই দিন থেকেই গাজায় বর্বরতা শুরু করে দখলদার ইসরায়েল। 2.5 বছর ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত 1 লাখের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে লাখ লাখ মানুষ। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনি। ইসরায়েলি সেনাদের অব্যাহত হামলার কারণে ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধার করা যায়নি। তীব্র আক্রমণের পর ইউক্রেনের লুহানস্কের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিল রাশিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চলের লুহানস্ক সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করেছে মস্কো। মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এ কথা নিশ্চিত করেছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে মস্কো। 2014 সালে ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার পর লুহানস্ক ইউক্রেনের প্রথম এলাকা যার পূর্ণ নিয়ন্ত্রণ নিল রাশিয়া। লুহানস্কের আয়তন 26,700 বর্গ কিলোমিটার। 2022 সালের সেপ্টেম্বরে পুতিন ঘোষণা করেছেন যে লুহানস্কের পাশাপাশি আংশিক নিয়ন্ত্রিত দনেতস, খেরসন এবং জাপোরিজিয়া রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করা হচ্ছে। পশ্চিমা ইউরোপীয় দেশগুলো রাশিয়ার এই পদক্ষেপকে অবৈধ হিসেবে বর্ণনা করেছে। মস্কোর বিনিয়োগ দেওয়া লুহানস্ক গণপ্রজাতন্ত্রের প্রধান দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, লুহানস্ক সম্পূর্ণরূপে মুক্ত হয়েছে পুরো 100% এলাকা জুড়ে। তবে এ দাবির বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী অথবা ইউক্রেনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ইউক্রেন জানায়, লুহানস্ক এবং ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত অন্যান্য অঞ্চলের উপর রাশিয়ার দাবি ভিত্তিহীন এবং অবৈধ। এই অঞ্চলগুলোর উপর রাশিয়ার সার্বভৌমত্ব কখনোই স্বীকৃতি দেবে না কিয়েভ। রাশিয়া বলছে যে এই অঞ্চলগুলো এখনো রাশিয়ার অংশ এবং এগুলো কখনো ফেরত দেয়া হবে না। রাশিয়া ক্রিমিয়াকে সংযুক্ত করার পর প্রতিবেশী দনেতস্ক পাশাপাশি লুহানস্ক ছিল সংঘাতের মূল কেন্দ্রবিন্দু। রাশিয়ার সমর্থিত বিচ্ছিন্নতাবাদী বাহিনী লুহানস্ক এবং দনেতস্ক উভয় স্থানে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সাথে লড়াই করেছে। রাশিয়া ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রায় 19% নিয়ন্ত্রণ করে, যার মধ্যে রয়েছে লুহানস্ক, দনেতস্ক, জাপোরিজিয়া এবং খেরসন অঞ্চলের 70%-এর বেশি এলাকা। ভারতের তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত 40। ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার সিগাসি ইন্ডাস্ট্রি নামে একটি কোম্পানির রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে 40 জনে দাঁড়িয়েছে। সোমবার 30 জুন এই বিস্ফোরণের ঘটনায় আহত হন আরও কমপক্ষে 340 জন। মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন, এই ভয়াবহ ঘটনার কারণে ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠানটি 90 দিনের জন্য কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। তেলেঙ্গানা অগ্নি নির্বাপন দুর্যোগ প্রতিক্রিয়া
পরিষেবার পরিচালক জিভি নারায়ণ বলেছেন, ভবনটি সম্পূর্ণরূপে ধসে পড়েছে। কাজ শেষ হওয়ার পরেই আমরা মূল্যায়ন করতে পারবো ধ্বংসস্তূপের নিচে আরো কোনো দেহ রয়ে গিয়েছে কিনা। মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনা তদন্তে 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে তেলেঙ্গানা সরকার। তবে এর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি ঘটার সময় 140 জনের বেশি লোক কারখানার ভিতরে অবস্থান করেছিলেন। জেলা প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, নিহতদের মধ্যে 25 জনের পরিচয় এখনো জানা যায়নি। 6 মাস ধরে কারখানায় কাজ করা 32 বছর বয়সী চন্দন গাউন রয়টার্সকে বলেছেন, আমি বাথরুম ব্যবহার করার জন্য বেরিয়ে এসে একটা জোরে শব্দ শুনতে পাই। বোমা বিস্ফোরণের মতো শব্দ ছিল। আমি বাইরে এসে আগুন দেখতে পাই। আগুনের একটা অংশ আমার দিকেও ছড়িয়ে পড়ে। আমি দেয়াল লাফিয়ে পালিয়ে যাই। ভেতরে থাকা অনেকেই পালাতে সক্ষম হননি, কিন্তু অনেকেই আটকা পড়েছিলেন এবং বেরিয়ে আসতে পারেননি। মধ্যপ্রাচ্যের ইহুদি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড আইন পাশ করল ইরান। দখলদার ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকলেই পেতে হবে মৃত্যুদণ্ড। ইসরায়েল ছাড়াও অন্য শত্রু দেশগুলোর সঙ্গেও ইরানের কোনো মানুষ যোগাযোগ রাখতে পারবে না। মঙ্গলবার 1 জুলাই ইরানের সংসদে নতুন এই আইন পাশ হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের হয়ে গোয়েন্দা কার্যক্রম চালানো, গুপ্তচরগিরি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অন্যান্য শত্রুদের সঙ্গে কোনো সম্পর্ক পৃথিবীর দুর্নীতির অপরাধ হিসেবে বিবেচিত হবে, যার শাস্তি হলো মৃত্যুদণ্ড। বিশেষভাবে ইসরায়েলের কথা উল্লেখ করে বলা হয়েছে, যারা ইসরায়েলকে সামরিক, আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেবে তাদের সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। অপরদিকে স্টারলিংক সহ অন্যান্য অনুমোদিত ইন্টারনেট সেবার সরঞ্জাম ক্রয় বিক্রয় ও কাছে রাখা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। কেউ ওই অপরাধে অভিযুক্ত হলে তাকে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড পেতে হতে হবে। আর যারা এসব নিষিদ্ধ যন্ত্রাংশ 10টির বেশি উৎপাদন বা আমদানি করবে তাদের 5 থেকে 10 বছরের কারাদণ্ড দেয়া হতে পারে। এছাড়া কেউ যদি সামরিক ড্রোন তৈরি করে, সাইবার হামলা করে অথবা শত্রুদের জন্য ইরানি অবকাঠামোর কোনো নাশকতামূলক কাজ করে, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। এমন যদি শুধুমাত্র কেউ এ ধরনের কোনো চেষ্টা চালায়, তাকে মৃত্যুদণ্ড পেতে হবে। এর সঙ্গে কেউ যদি মিথ্যা সংবাদ প্রকাশ ও এ ধরনের কন্টেন্ট তৈরি করে যেগুলো মানুষের মধ্যে বিভক্তি, ভয় তৈরি করে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাদের 10 বছর থেকে 15 বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়া বিদেশি গণমাধ্যমকে কোনো ছবি বা ভিডিও পাঠালে সেগুলো যদি ইরানি জনগণের মনোবল ক্ষতিগ্রস্ত করে, তাতে 2 থেকে 5 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ধর্মীয় আদেশ বা ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি। এই ফতোয়ায় তিনি ট্রাম্প ও নেতানিয়াহুকে আল্লাহর শত্রু বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি বা শাসক ইসলামের নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বকে হুমকি দেয়, সে যুদ্ধবিপাসু বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ব্যক্তি হিসেবে বিবেচিত হবে। ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করলেন জয়শঙ্কর। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সরাসরি নাকচ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, মে মাসে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির জন্য ট্রাম্প বাণিজ্যিক চাপের যে কথা বলেছেন তা সঠিক নয়। নিউ ইয়র্ক টাইমস এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রধানমন্ত্রী মোদির সঙ্গে গত 9 মে রাতে ফোনে কথা বলেছেন, আর আমি তখন সেই রুমেই ছিলাম। সেখানে বাণিজ্য ও যুদ্ধবিরতির কোনো যোগসূত্র ছিল না। তিনি বলেছেন, ফোন আলাপে পাকিস্তানের পক্ষ থেকে বড় ধরনের হামলার হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু ভারত তা আমলে নেয়নি। বরং প্রধানমন্ত্রী মোদি সাফ জানিয়ে দেন, ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দেবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, ওই রাতেই পাকিস্তানে বড় ধরনের হামলা চালায়, তবে ভারতও দ্রুত পাল্টা প্রতিক্রিয়া জানায়। পরদিন সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা হয়, যেখানে মার্ক রুবিও জানান পাকিস্তান শান্তিপূর্ণ আলোচনায় আগ্রহী। একই দিন বিকালে পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ ভারতের ডিজিএফ জেনারেল রাজীব ঘাইকে যুদ্ধবিরতির প্রস্তাব দেন। সাক্ষাৎকারে জয়শঙ্কর দাবি করেন, 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় পাকিস্তান সমর্থিত রেজিস্ট্যান্স ফ্রন্টের মাধ্যমে পরিচালিত হয়েছে।